সবসময় রেডিও ফুর্তি, আর প্রতিদিনের মতো আজও ঠিক রাত 11:59 শুরু হয়ে গেছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা যে সমস্ত গেস্ট রয়েছেন তাদের কাছে। এবং প্রথমে আমি যাব আরিফিন ভাইয়ের কাছে। এবং আরিফিন ভাই, আপনার পুরো নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন যদি একটু প্লিজ বলতেন। আমার নাম মোহাম্মদ সাইফুল আরিফিন, আমি এইচএসবিসি ব্যাংকে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে আছি। ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা রাসেল ভাই 2000 সালের ঘটনা। এটা সোল্লা জমিদার বাড়ির ঘটনা। সোল্লা ডাকাতিয়া নদীর ওই পারে, এই পারে হচ্ছে চাঁদপুর, ওই পারে হচ্ছে সোল্লা গ্রামটা। তো গ্রামটা তখন পর্যন্ত আমি যখন গিয়েছি তখন পর্যন্ত আমি দেখেছি কোনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি ওখানে। তো আমি যাওয়ার পরে আমার প্রথমে আমি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। জমিদার বাড়িতে আমি যখন ঢুকবো, শুরুতেই একটা লোহার গেট পার হয়ে কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা ছোট্ট দিঘি, বামে হচ্ছে 200 বছরের পুরানো একটা পাথরের মসজিদ, তার সাথে একটা গ্রেভইয়ার্ড, এবং সোজা সামনে তাকালে বিশাল জমিদার বাড়িটা দেখা যায়। তো জমিদার বাড়িটা বাইরে দিয়ে রেনোভেট করা ছিল, কিন্তু ভেতর দিকে কোথাও কখনো হাত দেওয়া হয়নি। ঘরগুলো ওইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো এবং তালামারা অবস্থায় থাকতো। তো জমিদার বাড়ির ভিতরে লোহার গেট দিয়ে ঢুকে ভিতরে চলে গেলে কিছু দূর গেলে একটা উঠান মতো জায়গা, তার ওপারে আমার মামা বাড়ি ছিল, দোতলা একটা বাড়ি, ওখানে আমরা থাকতাম। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জমিদার বাড়ির ঠিক ডান দিক ঘেঁষে একটা জংলা মতো ছিল, তার সাথে একটা বিশাল বড় বনের মতো একটা। তো ওখানে ওরা বলতো যে এটা আম বাগান। তো আমি ওখানে আম গাছও দেখেছি, বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ দেখেছি। তো কিছু কাহিনী ছিল ওই আম বাগানকে ঘিরে, কিছু কাহিনী ছিল জমিদার বাড়িকে ঘিরে। তো একটা খুব মজার কাহিনী, খুব প্রচলিত একটা কাহিনী আছে, যেটা আমি গ্রামে গিয়ে অনেক বয়স্ক মানুষদের মুখে শুনেছি। সেটা হচ্ছে যে জমিদার সাহেব আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ অ্যাপয়েন্টেড জমিদার যারা ছিলেন, তারা এতটাই ফেরোসাস ছিলেন যে তারা কাউকে কখনো টর্চার করার সময় বা কাউকে শাস্তি দেওয়ার সময় কখনো পিছপা হতেন না। একবার এরকম একটা ঘটনা ছিল যে একবার উনি ওনার বিচার কার্য চালাচ্ছিলেন হল ঘরে বসে, বিশাল হল ঘরে বসে। ওই মুহূর্তে ঘোড়ার খুরের আওয়াজ হয়, প্রচুর ঘোড়ার খুরের আওয়াজের জন্য ওনার বিচার কাজটা ব্যাহত হয়। তো ব্যাহত হওয়ার পরে উনি ওনার সেনাপতিকে হুকুম দেন যে ধরে নিয়ে আসো কার ঘোড়ার খুরের আওয়াজের জন্য বিচার কাজ থেকে গেছে। তো ওনার সেনাপতি তখন যাকে ধরে নিয়ে আসে, দেখা যায় যে উনি ঘোড়সওয়ার ছিলেন, ঘোড়ার গাড়ি ছিল, উনি ছিলেন একজন আফগান ভদ্রলোক। তো ওই ভদ্রলোক বিজনেস পারপাসে এই অঞ্চলে এসেছিলেন এবং ট্রান্সপোর্টেশন নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। তো ঠিক ওই মুহূর্তে ওনার উপর এত মেজাজ খারাপ হয় জমিদারের, যে উনি হুকুম করেন যে ওর হাত পা সব কেটে ফেলো, এবং হাত পা কেটে ওকে পঙ্গু করে ওর ঠিকানায় ওর মৃতদেহ পাঠিয়ে দিবা। যদি ও বেঁচে থাকে তাহলে ওই আমবাগানের ভিতরে, যে আমবাগানের কথা আমি বললাম, ওই আমবাগানের ভিতরে ওনার দুইটা ছোট ছোট পুকুর ছিল, একটার নাম হচ্ছে সোনা পুকুর, একটা রূপা পুকুর। ওই সোনা পুকুর এবং রূপা পুকুরে উনি ক্যাটফিশ টাইপের কিছু মাছ পালতেন, বড় বড় মাগুর মাছ, যেগুলো রাক্ষসে মাছ বলে। তো ওগুলা মানুষ খেকো, এবং যারা উনার টর্চারের পরে বেঁচে যেত, ফাইনাল টর্চারটা ছিল ওই মানুষগুলাকে ওই পুকুরে নিয়ে ফেলে দেওয়া হতো, তারপরে যদি কেউ সার্ভাইভ করতে পারে তাকে ছেড়ে দেওয়া হতো, which was quite impossible. ওকে, তো উনাকে যখন হাত পা এভাবে কেটে ফেলা হয়, হাত পা কেটে পঙ্গু অবস্থায় লোকটা বেঁচে ছিল, আফগান ভদ্রলোক বেঁচে ছিল, ওই অবস্থায় উনাকে নিয়ে সোনা পুকুরে ফেলে দেওয়া হয় এবং ক্যাটফিশ তাকে খেয়ে ফেলে। ওই দুমড়ানো মুচড়ানো মৃত গলিত ওই লাশটা পরে মারা যায়। ওই লাশটা পরে গ্রামের একটা শেষ প্রান্তে নিয়ে একটা ঝোপ মতো জায়গায় দাফন করে দেওয়া হয়। তো ঘটনাটা ওখানেই শেষ। বাট মৃত্যুর আগে ওই লোকের থেকে তার অ্যাড্রেস সবকিছু নিয়ে নেওয়া হয়, আফগানিস্তানে তার বাড়ির ঠিকানা সব নিয়ে নেওয়া হয়, এবং ওই ঠিকানায় যোগাযোগ করে বলা হয় যে তারা যেন এসে তার বাবাকে নিয়ে যায়। একটা ছোট পত্র মারফতে যোগাযোগটা করা হয়। তো এর 2 মাস বা 3 মাস পরে সম্ভবত ওই ভদ্রলোকের মেয়ে আসেন আফগান থেকে। তার নাম সম্ভবত মাস্কিন, পুরা নামটা আমার মনে নাই, যতটুকু মনে আছে মাস্কিন। তো ওই মেয়ে আসে, তার বয়স 16-17 বছর হবে, সে তার বাবার লাশ নিতে আসে। তো ওই মেয়েকে দেখে তখন জমিদার পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, এবং বলে যে তাকে কয়েদ করো। তাকে তখন উপরে কুঠুরিতে, জমিদার বাড়িটা দোতলা ছিল, দোতলার নিচতলাগুলো ছিল হল ঘর, মুজরার রুম, বড় বড় কিছু রুম। উপরের ঘরটায় ছিল আপনার ছোট ছোট কিছু কুঠুরি মতো, কিছু বেডরুম, আর এক সাইডে ছোট ছোট বেশ কিছু কুঠুরি, আর লম্বা টানা বারান্দা পিছনের দিকে। তো ওরকম একটা কুঠুরিতে, দোতলার একটা কুঠুরিতে নিয়ে তাকে বন্দী করে রাখা হয়, এবং রাজামশাইয়ের যখন যা খায়েশ হতো উনি তা পূরণ করতেন। এটা ছিল কথিত একটা কাহিনী। আমি ওখানে যাই, আমি ঘুরতে গিয়ে এরকম বিভিন্ন কাহিনী শুনি। আমবাগান সম্পর্কে কিছু কাহিনী শুনি। আমবাগান সম্পর্কে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে এভাবে ওই পুকুরগুলাতে মানুষ খাওয়ানো হতো, 1। 2 হচ্ছে
বর্তমানকালে যেটা আমি শুনেছি যে বাচ্চারা অনেক সময় আম পাড়তে গিয়ে উপর থেকে ধাক্কা দিয়ে, ডাল থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়, কে ধাক্কা দেয় কে বা কারা কেউ জানে না। তারপরে ঢিল ছোড়ে, বাচ্চারা যখন গাছে ঢিল ছোড়ে বা বুমেরাং জাতীয় কিছু ছোড়ে, কিছুক্ষণ ছোড়ার পরেই খুব জোরে গাছ থেকে আম ছুড়ে আসে, তাদের দিকে ছুটে আসে, এবং ওই আমের আঘাতে একটা বাচ্চা অন্ধ হয়ে গেছিল, তার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। এবং জমিদার বাড়ির আরেকটা কাহিনী আমাকে যেটা স্ট্রাইক করে, সেটাও একজন বুজুর্গ লোকের মুখে শোনা। সেটা হচ্ছে এইরকম যে একবার এক দোতলায় ওই বারান্দা মতো যে জায়গাটা, ওখানে একটা ছোট বাচ্চা, 8-10 বছরের একটা বাচ্চা হাঁটছিল। গ্রামের মানুষের চোখের সামনে তারা দেখেছে যে বাচ্চাটা কিছুই নাই, বাচ্চাটা জাস্ট পিছন দিকে আসতে আসতে রেলিং ধরে উল্টায় নিচে পড়ে গেছে, রেলিং ধরে উঠে নিচে পড়ে গেছে, এবং তার চোখ মুখ বিস্ফোরিত ছিল। নিচে পড়ার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, সবকিছু করা হয়। বাচ্চাটা এরপর থেকে অটিস্টিক আচরণ করে, বাচ্চাটা কথা বলতে পারে, সবকিছু করতে পারে, সে এখনো বেঁচে আছে, এবং সে অটিস্টিক হয়ে যায় ওই 10 বছর বয়স থেকে। সে আর কোনো কথা বলতে, মানে সুস্থ কোনো কথা বলতে পারে না। এইগুলো ছিল কিছু কাহিনী। তো আমি প্রথম রাতে আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাট দ্যাট টাইম। সো আমি যেটা করি, আমি ওখানকার যে ম্যানেজার ছিল, মানে যিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতেন, ওনার কাছ থেকে আমি চাবির গোছাটা নিয়ে নিই রাজবাড়ির, ওনাকে বলিয়ে বালিয়ে চাবির গোছাটা নিয়ে নিই। আমার খুব ইচ্ছা করে যে আমি রাজবাড়ির ছাদে গিয়ে একটু হাঁটবো। দোতলা রাজবাড়ির 3 তলা ছাদ, সো ওখান থেকে পুরা গ্রামটা, ডাকাতিয়া নদীটা খুব সুন্দর দেখা যায়। তো আমি সিঁড়িঘর দিয়ে উঠলাম রাত 12টার পরে, সবাই ঘুমায় যাওয়ার পরে আমি সিঁড়িঘরের দরজা খুললাম। খুলে সিঁড়িঘরটা খুব, মানে সিঁড়িতে যাওয়ার যে পাথরের সিঁড়ি, একদম চিপা, একজন মানুষ কোনো মতে হেঁটে যেতে পারে। তো ওই পাথরের সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে উঠছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যতই আগাচ্ছি অন্ধকার মনে হয় আমাকে খেয়ে নিচ্ছে। তো দোতলা পর্যন্ত উঠে আসে, আমি যখন দোতলার বারান্দাটা ক্রস করে আবার ছাদের দিকে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো কেউ একজন আমাকে ফলো করছে। আমার মনে হলো যে পিছন থেকে কোনো একটা কুটুরি ঘরে কেউ ঢুকে গেল। খুব কমন, আমি নিজেকে জাস্ট বোঝাচ্ছিলাম এটা আমার হ্যালুসিনেশন ছিল, যেহেতু আমার ব্রেইনে এখন অনেক কিছু চলতেছে। তো আমি নিজেকে খুব কঠিনভাবে বুঝালাম যে ভয় পাওয়া চলবে না, অনেক কিছু হতে পারে, অনেক কিছু আমি শুনবো, অনেক কিছু দেখবো, কিন্তু আমি ভয় পাবো না। ভয় পেলে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা আরো খারাপ কিছু হতে পারে। তো আমি যেটা করলাম, আমি জাস্ট ভ্রুক্ষেপহীনভাবে উঠে গেলাম। যখন আমি একেবারে ছাদের কাছাকাছি চলে আসছি, আমি দেখলাম জাস্ট দোতলা দিয়ে একটা নুপুরের আওয়াজ ঝুনঝুন করে কিছুক্ষণ হয়ে জাস্ট দৌড়ে চলে গেল। আমি ছাদের দরজা খুললাম, চাবি দিয়ে দরজা খুললাম, ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম। বিশ্বাস করেন আমার ওই মুহূর্তে প্রচন্ড ভালো লেগেছে। ডাকাতিয়া নদীটা আমি দেখতে পেয়েছি, খুব সুন্দর। তো পূর্ণিমা ছিল না, তবে চাঁদের আলো ছিল, আবছা আলো আধারি ছিল। ওই মুহূর্তে আমি হয়তো কিছুটা আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, সৌন্দর্যের কারণেই হোক। ওই মুহূর্তে লোহার গেটের আওয়াজে, ছাদের যে গেটটা করে একটা আওয়াজ হলো, লোহার গেটটা বন্ধ হয়ে গেল আস্তে করে, এবং আমি ঘুরে তাকায় কাউকে দেখতে পেলাম না। আমি দেখলাম যে জাস্ট লোহার গেটটা টান দিয়ে বন্ধ করা হয়েছে। আমি আগায় যাওয়ার চেষ্টা করতেছি ছাদের গেটের দিকে, তখন আমার পা ভারী হয়ে আসছিল, চোখ মুখ ভারী হয়ে আসছিল, আমার চোখে প্রচন্ড ঘুম, এবং আমি বুঝতে পারছি যে আমি হাঁটতে পারছি না, প্যারালাইজড ফিল করছি। ওই মুহূর্তে আমি জাস্ট ছাদের কার্নিশ মতো একটা জায়গায় এসে জাস্ট উঁচু মতো একটা জায়গায় বসলাম, বসে একটু কাত হলাম। কাত হয়ে আমি ফিল করতেছি যে আমি কি করতেছি, আমার ব্রেন টোটালি সচল। আমি বুঝতেছি যে আমি রাজবাড়ির ছাদে ঘুমায় যাচ্ছি, বাট আমি উঠতে পারতেছি না, আমার শরীর আমার কন্ট্রোলে ছিল না। আমি ওই মুহূর্তে ওইভাবেই ঘুমায় যাই। এইটুক পর্যন্ত আমার ওই দিন রাতের কথা মনে আছে। তারপর পরদিন আমার সেলিম ভাই ম্যানেজারের প্রচন্ড চিৎকারে আমার ঘুম ভাঙে। উনি আমাকে ডাকছেন খুব জোরে 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 জোরে। তো আমি ওনার ডাকে উঠে উনি বলে যে আপনি ছাদে এসে ঘুমায় আছেন, এটা কি ব্যাপার? আমি দেখি যে আমি আমার মামার বাড়ির ছাদে, যেটা একটু দূরে উঠানের ওই পারে, মামার বাড়ির ছাদে ঘুমায় আছি। এন্ড দেন আমি ওনাকে কিছু বলার আগে উনি আমাকে আরো শাসালেন যে আপনি চুরি করে চাবি নিছেন, রাজবাড়ির চাবি নিছেন, আপনি রাত্রেবেলা যে সিঁড়িঘর খোলা রেখে আসছেন, ছাদের দরজা খোলা রেখে আসছেন, স্যার যদি জানতে পারে আমার তো চাকরিটা খেয়ে ফেলবে। এটা শোনার সাথে সাথে আমার স্ট্রাইক করে, তার মানে হচ্ছে আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম এবং আমি ছাদ থেকে ফিরে আসি নাই। যদি আমি আসতাম, আমি তালা মেরে আসতাম, কোনো অবস্থাতেই আমি এটা কাউকে জানতে দিব না যে আমি ছাদে গিয়েছিলাম। সো ওইটা আমার মনের ভিতর থেকে যায় ওই দিন। তারপর দিন আমি নর্মাল থাকি। ভর দুপুরে যখন সবাই আবার ঘুমায় যায়, ভর দুপুরে 3টার দিকে আমি আমবাগানে যাই। আমবাগানে গিয়ে হাঁটতে থাকি, মনে মনে খুঁজতে থাকি যে সেই সোনা পুকুর রূপা পুকুরের কাহিনী আমি শুনেছিলাম। খুঁজতে থাকি কিছুক্ষণ হাঁটা চলার পরে আমি হঠাৎ সেই নুপুরের আওয়াজটা পাই, যেটা আমি আগের দিন রাতে পেয়েছি, এবং আওয়াজটা আমার এত পরিচিত যে আমি জাস্ট চোখ বন্ধ করলে মনে হয় ফিল করতে পারি। তো আমার ডান দিক থেকে আওয়াজটা আসছিল, আমি আওয়াজটা ফলো করি। বেশ কিছু দূর যাওয়ার পর আমার মনে হয় আমার বাম দিক থেকে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে, পায়ের শব্দ পাচ্ছি আমি জঙ্গলের মধ্যে। আমি আবার বামে যাই, এরকম করে কিছুক্ষণ ডানে বামে কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখি আমার থেকে 10 হাত বা 20 হাত দূরে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটার সামনের ডান পাটা অর্ধেক নাই, খোড়া একটা কুকুর।
এবং কুকুরটা ময়লা, কেমন যেন ধূসর কালারের, গায়ে কোনো পশম নাই। সে আমার দিকে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি খুব অবাক হই, সবচেয়ে ভয় লাগে আমার তার চোখের দৃষ্টি। সে খুব অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে আমাকে দেখছিল এবং আমার দিকেই তাকিয়েছিল। আমি একবার চিন্তা করি যে উল্টা ঘুরে দৌড় দিব, আমার ভয় লাগতে থাকে। পরবর্তীতে চিন্তা করি, ছোটবেলা থেকে জানি কুকুর দেখলে যদি দৌড় দেই সে আমার পিছনে দৌড়াবে। সো আমি জাস্ট স্টিফ হয়ে ওই জায়গাটা দাঁড়ায় থাকি। দেখি কিছুক্ষণ পর কুকুরটা হাঁটা শুরু করে, কিছু দূর গিয়ে সে আবার আমার দিকে ঘুরে তাকায়। তো আমি ওই মুহূর্তে আমার একটা ইনস্টিংক্ট কাজ করে যে আই শুড ফলো হিম, হয়তো সে চাচ্ছে আই শুড ফলো হিম। সো আমি তখন তার পিছু পিছু হাঁটতে থাকি এবং যখন আমি হাঁটি আমি দেখি সে হাঁটছে। যখনই আমি দাঁড়ায় যাই, আমি অন্য কিছু চিন্তা করি জঙ্গলের মধ্যে, দেখি সেও দাঁড়ায় এবং সে আমার দিকে তাকায় থাকে। এরকম কিছুক্ষণ তাকে ফলো করতে 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 খুব সুন্দর নিরিবিলি একটা ফাঁকা মতো জায়গায় আমি চলে আসি, যেখানে আমি দেখি ছোট্ট একটা মরা পুকুর। আমি মনে মনে ধরে নিই এটাই হয় সোনা পুকুর বা রূপা পুকুরের একটা। আমি ধরে নিই এটা সোনা পুকুর। সেই পুকুরটার পাশে আমি যাই, পুকুরটা আমি দেখতে পাই মরা পুকুর, হাঁটু পানি আছে ওখানে, এখনো শ্যাওলা পড়া, একদম ময়লা। তো ওখানে পাথরের মতো একটা বসার জায়গা আছে। আমি ওই পাথরে গিয়ে একটু বসি চুপচাপ পুকুরটার দিকে তাকিয়ে থাকি এবং চিন্তা করতে থাকি যে আজ থেকে 150 বছর আগে কি হতো, সত্যি হতো কিনা। হঠাৎ আমার খেয়াল হয় যে ঠিক আমার পাশে যে পাথরের অংশটা আছে ওই অংশটার মধ্যে কিছু ভাত ফেলা আছে। ভাতগুলো আমি হাতে নিয়ে আমি চাপ দিয়ে দেখি ভাতগুলা অনেকটাই গরম। শীতকালে ওই মুহূর্তে ওই জঙ্গলের মধ্যে কেউ ভাত ফেলে গেলে 1 ঘন্টার মধ্যে হলো শক্ত হয়ে যাওয়ার কথা। বাট আমি দেখি ভাতগুলো অনেকগুলাই গরম এবং আমি ভাতগুলো নিয়ে নিজের অজান্তেই আমি পুকুরে ছুঁড়ে মারি। ছুঁড়ে মারার সাথে সাথে আমার একটা কাহিনী মনে আসে যে আমি গ্রামের মানুষের মুখেও শুনেছি যে আর কিছু যখন খাওয়া দেওয়ার থাকতো না ক্যাটফিশ গুলাকে, রাজা তার খাওয়ার প্লেট থেকে খাওয়া শেষ করে কিছু ভাত নিয়ে জঙ্গলে আসতেন, আমবাগানে আসতেন, আমবাগানে এসে কিছু ভাত ছুঁড়ে দিতেন। জাস্ট এই জিনিসটা আমার মনে পড়ে এবং মনে পড়ার সাথে সাথে আমার বিস্ফোরিত চোখে আমি খেয়াল করি ঠিক পুকুরের ওই পারে মোটা একটা আম গাছ থেকে অর্ধেক বের হয়ে একটা মেয়ে, 7-8 বছর বয়স হতে পারে, একটা অসম্ভব রূপবতী একটা মেয়ে যার চুলগুলা হাঁটু পর্যন্ত খোলা, সে চুপচাপ দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে আমাকে দেখছে এবং তার হাঁটুর কাছে সেই খোড়া কুকুরটা দাঁড়ানো। আমি কতক্ষণ বিকারহীনভাবে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমি যা দেখছি তা ঠিক কিনা। আমি একটা সময় উঠে দাঁড়ায় পুকুর ক্রস করে তার দিকে হেঁটে যাই। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে সামনে হাত বাড়িয়ে ইশারা করে থেমে যাওয়ার জন্য। আমি থামি না, আমি আরো কিছু দূর আগাই। কিছু দূর যখন তার 20 হাতের মতো কাছাকাছি আমি চলে আসি, তখন দেখি সে হাত উঠানো, সে পিছনে সরে যাচ্ছে এবং আমি আগাচ্ছি, সে পিছনে সরছে। এই করতে করতে একটা সময় দেখি সে উল্টা ঘুরে হেঁটে চলে যাচ্ছে এবং কুকুরটা তার সাথে হেঁটে চলে যাচ্ছে। আমি তাকে ফলো করতে থাকি। আমরা 10 মিনিটের মতো এলোমেলো হাঁটি আমি তাকে ফলো করে। সে একটা নির্দিষ্ট পেসে হাঁটতেছে, এর বেশিও এর কমও না। আমিও একটা নির্দিষ্ট পেসে তার পিছনে পিছনে হাঁটছি। একটা সময় আমি আরো খোলা মতো একটা জায়গায় চলে আসি, যেখানে আমি আরেকটা পুকুর খুঁজে পাই। এই পুকুরটা ইট ওয়াজ ইভেন মোর বিউটিফুল দ্যান দ্য আর্লিয়ার ওয়ান। এন্ড আমি ফিল করি যে আমার অসম্ভব ঠান্ডা লাগছে ওই জায়গাটায় এসে, প্রচন্ড ঠান্ডা। নর্মাল বনের যে টেম্পারেচার ছিল আর এখানকার যে টেম্পারেচার, দুইটা কমপ্লিটলি 2 রকম। আমি ওই পুকুরটার পাড়ে দেখি ওই মেয়েটা গিয়ে চুপচাপ পুকুরটার পাড়ে গিয়ে বসে, কুকুরটা তার পাশে বসে থাকে এবং আমি চুপচাপ ওই 20 হাত মতো ডিস্টেন্সে চুপচাপ দাঁড়ায় কিছুক্ষণ দেখি। মনে মনে চিন্তা করতে থাকি আমি আর ফিরে যেতে পারবো কিনা, বিকাল হয়ে যাচ্ছে, আমি ফিরে যেতে পারবো কিনা। জাস্ট এই চিন্তাটা যখন থেকে আমার মাথায় খেলতে থাকে। এর পরবর্তীতেই আমি দেখি মেয়েটা সম্ভবত হাত উঠায় ইশারা করে কুকুরটাকে, হাত উঠায় আঙ্গুল দিয়ে ইশারা করে এবং কুকুরটা তার ইশারা মোতাবেক একটা বনের একটা কোণা দিয়ে হেঁটে গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে, গাছের নিচ থেকে আমার দিকে তাকিয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল ঠিক যেইভাবে আমি কুকুরটাকে ফলো করে এসেছি, আমি কুকুরটাকে ফলো করি। মেয়েটা চাচ্ছে আমি কুকুরটাকে ফলো করি, পিছন পিছন হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা সময় আমি দেখি যে অনেকক্ষণ, প্রায় 30 মিনিট হাঁটার পরে আমি দেখি যে একটা সময় আমি রাজবাড়ি দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি। তার মানে আমি বাইরের দিকে চলে আসছি এবং আমি তখন হেঁটে বাইরে চলে আসি। ওই দিনকার কাহিনী এতটুকুই ছিল। এর পরবর্তী কাহিনীটা ছিল এই যে আমি সেই দিন রাত্রেবেলা আবার 12টার পরে আমি চাবি নিয়ে রাজবাড়িতে যাই। রাজবাড়িতে তালা খুলে সেই সিঁড়িঘর দিয়ে উপরে উঠি। দোতলার ঘরগুলো আমি একটু চেক করি। একটা ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় আমি হালকা হারমোনিয়ামের আওয়াজ শুনতে পাই। আমি সেই লোহার দরজার মধ্যে, ঘরের লোহার দরজার মধ্যে কান পাতি। কান পেতে আমি আওয়াজটা খুব আস্তে শুনতে পাই। আস্তে 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 আমি কিছু তবলার আওয়াজ শুনতে পাই। তারপরে আস্তে আস্তে আরো কিছু ইনস্ট্রুমেন্টাল আওয়াজ শুনতে পাই এবং সেই আওয়াজগুলো শোনার পরে আমি কিছুটা হয়তো মোহাবিষ্ট হয়ে পড়ি। এত সুন্দর আওয়াজ এবং ভিতরে মুজরার আওয়াজ আসতে থাকে।
ইট ওয়াজ অ্যামেজিং ইন ওয়ান ওয়ার্ড। তো তখন আমি তালা খুঁজে বের করি, তালার মধ্যে নাম্বার দেওয়া আছে 21, আমি চাবি 21 খুঁজে বের করে ওটা খুলে ফেলি, খুলে ভিতরে দেখি ঘুটঘুটে অন্ধকার এবং প্রচন্ড গরম একটা বাতাস আমার মুখে এসে লাগে। আমি জানি না কত বছর ওটা ওভাবেই বন্ধ করে ফেলা আছে। আমি ভিতরে ঢুকি, টর্চ দিয়ে দেখি, ঘোরাঘুরি করি, তারপর আবার বাইরে আসি, আরো কিছু রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি গোঙানির মতো কান্নার আওয়াজ শুনতে পাই। আমার কাছে মনে হয় ভিতরে কেউ কাঁদছে। আমি চাবি বের করে আবার সেই রুমটা খুলে সেই কুটুরি মতো রুমটায় ঢুকে প্রচন্ড পচা একটা বোটকা গন্ধ। আমি সেই রুমটার মধ্যে টর্চ জ্বেলে দেখার চেষ্টা করি, মাকড়সার জাল দিয়ে ঘেরা পাথরগুলো, পাথরের দেয়াল, সেখানে ইট দিয়ে কিছু ড্রয়িং করা, নৌকা আঁকা, পতাকার মতো আঁকা, মানে একটা বাচ্চারা যেভাবে ড্রয়িং করে ঠিক ওরকম কিছু ড্রয়িং আমি খুঁজে পাই দেয়ালের মধ্যে। এবং এক জায়গায় টর্চ মারতে আমি এক জায়গায় একটা মানে কবিতার মতো একটা লেখা খুঁজে পাই, ভাঙা ভাঙা বাংলায় লেখা, যেতে হবে চলে যাও, আসবো না ফিরে কখনো, টান দিয়ে নিচে লেখা তগ্নি। তো আমার মাথায় এই নামটা থেকে যায়, স্ট্রাইক করে তগ্নি। আমি নামটা ক্যারি করি এবং আমি এই নামটা নিয়ে যখন চলে আসার সময় আমি বারান্দার মধ্যে একটা নুপুরের ভাঙা অংশ পাই, রূপার নুপুরের একটা ভাঙা অংশ, চিকন ভাঙা অংশটা আমার টর্চের আলোতে পড়ে, আমি উঠে পকেটে রেখে দিই। দেন আমি হেঁটে চলে আসি। আমি যখন সিঁড়িঘর দিয়ে ক্রস করছি ওই রাতে, যখন নেমে আসবো, আমি পরিষ্কার ফিল করি রাসেল ভাই কেউ আমাকে পিছন থেকে পুশ করেছে। আমি পড়ে যাচ্ছিলাম, সিঁড়িঘরটা ঘোরানো, চুরির মতো ঘোরানো, ওই সিঁড়িঘর দিয়ে উঁচু সিঁড়ি, আমি খাড়া সিঁড়ি দিয়ে ব্যথা পেতে আমার ছিলে যায়, হাঁটু ছিলে যায়, হাতে ব্যথা পাই। ব্যথার দিকে আমার কোনো কনসেন্ট্রেশন ছিল না, আমার হাত মাথায় ধরা ছিল জাস্ট। আমি পড়তেও চিন্তা করতেছিলাম আমার পিঠের মধ্যে টাচটা কিসের ছিল। ইট ওয়াজ সো ক্লিয়ার। দেন আমি নিচে যখন পড়ে যাই, আমি উঠে দাঁড়াই আমি ওই সিঁড়িঘর দিয়ে, আমার প্রচন্ড ভয়ের মধ্যেও আমার একটা ইনস্টিংক্ট কাজ করে যে কেউ একজন ওই সিঁড়িতে দাঁড়ানো। আমি সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করি। কিছু দূর উঠার পরে আমি অন্ধকারটা দেখি ওইখানে গুমোট হয়ে আছে অন্ধকারটা। আরো কিছু দূর আগানোর পর আমি পরিষ্কার পায়ের আওয়াজ শুনতে পাই, কেউ একজন উঠে চলে গেল সিঁড়ি দিয়ে উপরের দিকে। আমি এরপরে আর সাহস করতে পারি না উপরে যাবার। আমি নেমে আসি, সিঁড়িঘরের দরজা লক করি, আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা, রক্তাক্ত অবস্থায় আমি রুমে এসে বাথরুমে গিয়ে নিজেকে ক্লিন করে ওই রাতের মতো ঘুমাই। আমাকে পরের দিন সেলিম ভাই ডাক দিয়ে বলে, আপনি রাত্রেবেলা অনেক রাতে চিৎকার করেছেন কেন? আমি বলি, আমি তো কোনো চিৎকার, কোনো শব্দ করিনি। যাই হোক, এটা নিয়ে ওনার সাথে আমার কিছু কথাবার্তা হয়। সেই দিন আমি দুপুরবেলা আবার আমবাগানে যাই। আবার আমবাগানে ঠিক সেই সেম সিকোয়েন্সগুলো হয়। আমার প্রচন্ড ব্যথা শরীরে। আমি যখন হেঁটে যাচ্ছি, পাশে দিয়ে ডাব গাছ থেকে প্রচন্ড জোরে ডাব পড়তেছে, মানে জাস্ট আমার হয়তো 6 ইঞ্চির ভিতর দিয়ে ডাবটা পড়ছে, হয়তো আমার মাথায় পড়লে আমি আই ওয়াজ ডেড। তারপর এরকম কিছু ঘটনা ঘটছে। আমি ঠিক ওইভাবে ওই বনের মধ্যে তখন ওই কুকুরটাকে খুঁজে পাই। কুকুরটা আবারও আমাকে পথ দেখায় নিয়ে যায় এবং আমি তাকে ফলো করে ওই পুকুরের কাছে চলে যাই, প্রথম পুকুরটার কাছে চলে যাই। পুকুরের পাড়ে বসি, কিছুক্ষণ বসে থাকি। আমি দেখি সেই আম গাছটার আড়াল থেকে বেটা আমাকে দেখছে। দ্বিতীয় দিনেও ঠিক একইভাবে সে আমার দিকে তাকিয়ে আছে এবং তার চোখের মধ্যে কেমন যেন একটা ঘৃণা এবং একটা বিচলিত ভাব। আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলি না। আমার হঠাৎ স্ট্রাইক করে নামটা তগ্নি। আমি চিৎকার দিয়ে ডাকি, তগ্নি শোনো। সে প্রচন্ড বিস্ফোরিত চোখে 2 পা পিছনে চলে যায় এবং 2 হাত তুলে আমাকে বাধা দেয়। আমি বলি, তগ্নি, আমি তোমাকে আঘাত করব না, ব্যথা দিব না, তুমি আমার সাথে একটু কথা বলো। তার মুখে কোনো শব্দ ছিল না, প্রচন্ড বিস্ফোরিত চোখে, বড় বড় চোখে সে পিছন দিকে সরে যেতে থাকে। আমি বুঝতে পারি যে তাকে আমি ধরতে পারবো না, তাকে আমাকে কোনোভাবে ডেকেই আনতে হবে কাছে। আমি ওখান থেকে উঠে যাওয়ার সময় হয়তো কিছুটা এক্সাইটেড ছিলাম, তার সরে যাওয়া দেখে আমার সাহসটা বেড়ে যায়। উঠে যাওয়ার সময় আমার পা পিছলায়, আমি অলমোস্ট পুকুরের দিকে চলে যাচ্ছিলাম। পাথরে আমার হাঁটু বাড়ি খায়, অল্পের জন্য আমার মাথাটা বাড়ি খায়নি, মাথা বেড়ে খেলে আমি ওখানেই হয়তো পড়ে যেতাম। আমি জাস্ট বুঝতে পারলাম যে এরপরে আর আগানোটা আমার লাইফ রিস্ক হতে পারে। আমি ওখান থেকে খুব কষ্টে উঠলাম, আবারও রক্তাক্ত অবস্থায়। আমি কোনোভাবে ঘুরতে ওই দিন আমার প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি যেখান দিয়ে বের হয়েছি সেটা ছিল একদম গ্রামের অন্য একটা প্রান্ত। সেই প্রান্ত দিয়ে বের হয়ে আমি কষ্ট করে ঘুরে রাত্রেবেলা বাসায় আসি এবং আমার সারা শরীর রক্তাক্ত থাকে। দেন ওই দিন রাতে আমি আমার মনসুর নানা, যিনি অনেক বয়স্ক ছিলেন, আমি ওনার কাছে জানতে চাই যে নানা, তগ্নি নামে আপনি কাউকে চেনেন কিনা। হঠাৎ এই নামটা শুনে নানা একদম স্ট্রাইকিং, মানে শকিং দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে।
তুমি কোথায় পেয়েছো, কেন পেয়েছো, কেন জিজ্ঞেস করছো? ভালো কথা, আমি নানাকে ফোর্স করতে থাকি যে নানা আমাকে তকদির সম্পর্কে কিছু বলেন, আমি নিশ্চয়ই কিছু জানতে পেরেছি। নানা যে কাহিনীটা বলে এটা ছিল এইরকম, যেই কাহিনীটা আমি একটু আগে বলেছি, যে আফগান ভদ্রলোককে যখন এনে মেরে ফেলে, ক্যাটফিশ দিয়ে তার লাশ খাইয়ে দেয়, এবং তার মেয়ে যখন তার মেয়েকে রাজামশাইয়ের ভালো লেগে যায়, তার মেয়ের সাথে অনেকদিন শারীরিক সম্পর্ক থাকার পরে তার মেয়ে একটা ছোট্ট বাচ্চা শিশু প্রসব করে, কন্যা শিশু। সেই বাচ্চাটা এই রাজবাড়িতেই বড় হতে থাকে একটা কুঠুরির মধ্যে বন্দী অবস্থায়। শুধু তার মার সাথে তাকে দেখা করতে দেওয়া হতো 2 বেলা, এছাড়া আর কারোর সাথে তার কোনো কানেকশন ছিল না। এবং ওই মেয়েটার নাম রাখা হয় তুগনি, এবং ওই মেয়েটাকে তার মা কিছু অক্ষর জ্ঞান দেয়। এটা তো এলাকাবাসীরাও জানেন। এলাকাবাসীরাও জানেন। আচ্ছা, 6 বছর পর্যন্ত তার মা বেঁচে ছিল। 7 বছরের সময় তার মা কোনো একটা কারণে, এলাকাবাসীর মুখেই শোনা, যে রাজার প্রচন্ড আক্রোশের কারণে তাকে টর্চার রুমে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়। এবং টর্চার রুমটা হচ্ছে সেই আম বাগানের ঠিক কাছাকাছি। ওটা এখন সিল করে বন্ধ করা, আমি দেখতে গিয়েছিলাম, আমি দেখেছি ওটা একদম সিলগালা করে বন্ধ করা। তো আমি তারপরে যেটা শুনলাম, তাকে ওই টর্চার রুমে টর্চার করা হয় 7 দিন, এবং ফাইনালি তাকে ওই ক্যাটফিশ দিয়ে ওই পুকুরে নিয়ে খাইয়ে মেরে ফেলা হয়। এবং তার লাশটাও, তুগনির নানার লাশ যেখানে ছিল ওই ঝোপের মধ্যে, গ্রামের শেষ মাথায় ওই ঝোপের মধ্যে নিয়ে কোনো মতে জাস্ট মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এটাই ছিল তাদের পরিণতি। এবং আমার কাছে তখন পরিষ্কার হয়ে যায় যে কেন আমি এত ব্যথা পাচ্ছি, আমাকে ফোর্স করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে ওই দিন পুকুরের সামনে বসে ভাত ছিটানোটা আমার একটা অনেক বড় হয়তো ভুল হয়ে গেছে। আমি এরপরে জাস্ট বাকরুদ্ধ অবস্থায় থাকি কিছু সময়। পরের দিন আমি অনেক খুঁজে গ্রামের মানুষের সাথে কথা বলে গ্রামের শেষ প্রান্তে ওই ঝোপ মতো জায়গাটা, কবরস্থানটা খুঁজে বের করি। আমি ওখানে যাই, ঝোপ দিয়ে ঢুকি, নিচে নামি, ভিতরে যাই, একদম কবরের কাছাকাছি গিয়ে দেখি ওইখানে ওই মেয়েটা আর কুকুরটা চুপচাপ বসে আছে, এবং মেয়েটা কাঁদছে। আমি হয়তোবা এরকম একটা ধারণা আমার ছিল যে আমি তাকে ওখানে পাবো বা দেখবো। আমি ওখানে বসি, কিছু সময় বসি, আমি আয়াতুল কুরসি পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমি কবরটা জিয়ারত করি, দুটো কবরই, এবং আমি কবর দুটো পরিষ্কার দেখতে পাই। ওখানে তৃতীয় আর একটা কবর ছিল ছোট, সেটাও আমি দেখতে পাই। আমি প্রত্যেকটা কবর জিয়ারত করি। আমি অনেকক্ষণ, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন মেয়েটার জন্য। আমার কাছে মনে হচ্ছিল যে সে আমাকে যতই আঘাত করুক, আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি যদি একটু তাকে ধরে আদর করে দিতে পারতাম, মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারতাম, বা অ্যাটলিস্ট তার জন্য আমি কিছু করতে পারতাম। আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমি জাস্ট কিছুক্ষণ, আমার চোখ দিয়ে পানি পড়লো চুপচাপ। আমি উঠে চলে আসছিলাম, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। উঠে চলে আসার সময় আমি একবার তার দিকে পিছন ফিরে তাকালাম, দেখলাম সে হাত দিয়ে আমাকে ইশারা করছে, এবং তার হাতটা আমার দিকে ওয়েভ করা। এবং আমি চুপচাপ তার দিকে দেখে, আমার চোখ দিয়ে প্রচন্ড পানি আসতেছিল, আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম মেয়েটাকে দেখে। আমি উঠে চলে আসলাম, ওই দিনের মতো আমি উঠে চলে আসি। ঠিক এই ইনসিডেন্টটার পর থেকে, এই কবরটা জিয়ারত করার পর থেকে, এরপরে কিছু কুইক ঘটনা ঘটে গেছে 2 দিনে। আমি যখন ছাদে পায়চারি করতাম বিকালবেলা, ওয়াকম্যান কানে থাকতো, আমার গান শুনতাম, আর ডাকাতিয়া নদী দেখতাম রাজবাড়ির ছাদে, খুব সুন্দর লাগতো। রাজবাড়ির ছাদের ডান দিকটা ছিল ভাঙা, পাঁচিলটা ভাঙা, তো ওখানটা খোলা ছিল, ওখান দিয়ে একদম নিচে পড়ে যাওয়ার ইয়ে ছিল। আমি গান শুনছি, এক মনে ডাকাতিয়া নদী দেখছি, ধার ধরে হাঁটতেছি। হঠাৎ অনেকক্ষণ হাঁটার পরে বিকালবেলা একটা সময় আমি পিছন ফিরে, আমি জাস্ট নিজের অবস্থানটা দেখার জন্য আমি নিজের পায়ের দিকে তাকালাম। দেখলাম আমার ডান পায়ের নিচে কোনো ছাদ ছিল না, এবং আমি অলমোস্ট ওই ভাঙা পাঁচিল দিয়ে বাইরে চলে আসছি, বাট আমি নিচে পড়ে যাইনি। আমার পাটা কোনো কিছুতে আটকে আছে। আমার প্রচন্ড ভয় লাগে, আমি দৌড় দেবার চিন্তা করেও দাঁড়িয়ে পড়ি, এবং ডান পায়ে একটু প্রেস করে দেখি যে আমি পড়ে যাচ্ছি কিনা। আমি দেখলাম আমি পড়ে যাইনি। দেন যেটা হলো, আমার মনের মধ্যে তখন একটা খেয়াল আসলো যে আমি একটা ঘটনা শুনেছি আম বাগানে, যে বাচ্চারা ঢিল মারলে আম ছুঁড়ে মারে, কিছু বাচ্চা অন্ধ হয়ে গিয়েছে। আমি ওই আম বাগানে যাই, ওই দিন বিকালবেলা আম বাগানে যাই, এবং ঠিক একইভাবে কিছু আম গাছ দেখে একদম ভিতরের দিকে গভীর বড় বড় কিছু আম গাছ দেখে ঢিল মারতে থাকি, প্রচন্ড জোরে জোরে আমের দিকে ঢিল মারতে থাকি। তো আমার কিছুই হয় না, আমি ফিরে আসতে থাকি। হঠাৎ ফিরে আসার সময় আমি দেখি একেবারে আমার ডান দিকের কোণা থেকে বিশাল বড় একটা ফজলি আমের মতো আমার দিকে প্রচন্ড বেগে ধেয়ে আসছে। যখন ধেয়ে আসছে, আমি জাস্ট রিফ্লেক্স করার টাইমটা পাইনি, তার আগে আমি দেখলাম এক হাতের মতো এসে আমটা নিচে পড়ে গেছে, এবং আমার গায়ে টাচ পর্যন্ত হয়নি। এরকম কিছু ঘটনা ঘটছিল আমার সাথে, যে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা আমাকে প্রোটেক্ট করছে। ওই অবস্থায়
আমি যখন চলে আসছি, যেই আম গাছটার নিচে মেয়েটাকে আমি প্রথম দেখতে পাই সোনাপুকুরের কাছে, সেই আম গাছটার নিচে দিয়ে আমি যখন হেঁটে চলে আসছি, তখন আমি দেখলাম একটা কাগজ, ছেঁড়া কাগজের টুকরা। আমি কাগজের টুকরাটা ওঠাই, কাগজের টুকরাটার মধ্যে কবিতার সেই প্রথম দুটো লাইন লেখা, চলে যেতে হবে চলে যাও, বাকি অংশটা ছেঁড়া, ওখানে নাই। আমি তাড়াতাড়ি ওই কাগজটা বোটে আমার পকেটে নিয়ে চলে আসি। আমার পকেটে সেই নূপুরের ভাঙা অংশটার, কাপড়ের কাগজের ভাঙা ছেঁড়া অংশটা থেকে যায়। আমি চলে আসি রাজবাড়িতে। আমার পরে প্রচন্ড জ্বর আসে এবং পরের দিন আমরা চলে আসবো ওখান থেকে। যখন আমি চলে আসতে থাকি, আমি আর মামা ড্রাইভ করছিলেন, হাইওয়ে দিয়ে আসছি, শোল্লা হাইওয়ে। আমি জাস্ট আমার 30 ফিট দূরে দেখতে পাই মেয়েটা দাঁড়ানো, হাইওয়েতে মেয়েটা দাঁড়ানো, তার হাত ওয়েভ করা, হাঁটুর কাছে কুকুরটা দাঁড়ানো। আমি এতটাই বিস্ফোরিত হয়ে যাই যে আমি যতক্ষণে মামাকে বলি যে মামা থামো থামো, মামা হার্ট ব্রেক করে, কি হয়েছে কি, আমি বলছি একটু থামো। থামার পরে আমি দরজা খুলে নেমে ছুটে আসি পিছনে, এলোমেলো পাগলের মতো খুঁজতে থাকি, আমি কিছুই দেখি না। জাস্ট আমি ওখানে দেখি নূপুরের আরেকটা ভাঙা অংশ ওখানে ঘাসের মধ্যে পড়া, অ্যান্ড দ্যাট ইজ ব্লাড শেডেড, রক্ত লাগানো, শুকনো রক্ত লাগানো। আমি ওই অংশটা তুলে নিয়ে আমার পকেটের অংশটা বের করি এবং জোড়া দিই। আমি দেখি একটা পুরো আস্ত নূপুর হয়ে যায় এবং আমি দেখি ওটা ধান ক্ষেতের পাশে ছিল হাইওয়েটা, নিচে যে ধান ক্ষেতের আল আছে, ওই আল দিয়ে ওই খোড়া কুকুরটা হেঁটে চলে যাচ্ছে। আমি আর কিচ্ছু দেখতে পাই না ওখানে। দেন আমি চুপচাপ শান্তভাবে গাড়িতে উঠি। আমার গায়ে তখন প্রচন্ড জ্বর। আমি গাড়িতে উঠি, আমরা ডাকাতিয়া নদী ক্রস করার জন্য ফেরিতে উঠি। ফেরিতে উঠে তারপর আমি গাড়ি থেকে নামি। একটা সময় আমার খুব ডিম খেতে ইচ্ছা করে, আমি ডিম কিনে ডিম খাচ্ছিলাম, সেদ্ধ ডিম। আমি ডিম খাওয়া শেষ, হাতে আমার ডিমের কাগজটা তখনও। আমি জাস্ট হাসতে থাকি, কাগজটার মধ্যে লেখা, ফিরে আসবো না কখনো, টান দিয়ে তুকনি। আমি আমার পকেট থেকে কাগজের ছেঁড়া অংশটা বের করি, সেখানে রাখি, পুরা কবিতাটা আমি পড়ি, যেতে হবে চলে যাও, ফিরে আসবো না কখনো, তুগনি। আমি যতটা সময় ফেরিতে ছিলাম, আমি ফেরির রেলিং ধরে চুপচাপ দূরে তাকিয়েছিলাম। আমি যখন চাঁদপুরের কাছে চলে আসি আমাদের ফেরি, তখন দূরে তাকিয়ে দেখি ঠিক ডাকাতিয়া নদীর ওই পারে শোল্লা গ্রামে ঘাসের উপর মেয়েটা এবং কুকুরটা বসা এবং তার হাত ওয়েভ করা। আমার কাছে তখন এই দৃশ্যটা এতই পরিচিত ছিল এবং এতটাই নোন ছিল যে আমি চুপচাপ এসে গাড়িতে উঠে যাই এবং আমি গাড়িতে ওঠার আগে সেই কাগজটা নূপুর দিয়ে পেঁচিয়ে আমি ডাকাতিয়া নদীতে ছুঁড়ে ফেলে দিই। হয়তো ওই মুহূর্তে আমি স্মৃতিটাকে আর ক্যারি করতে চাচ্ছিলাম না বা আমার ভয় লাগছিল। আমি ডাকাতিয়া নদীতে ছুঁড়ে ফেলে দিই এবং আমি গাড়িতে এসে চুপচাপ বসে পড়ি এবং চলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা একটা ঘটনা শুনলাম আমরা, বাট ইন্টারেস্টিং। আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হবে আমাদেরকে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।